ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকের এই রসায়ন ক্লাসটি আমরা মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে সাজিয়েছি। প্রথমের 7টার যে ক্লাস আছে সেখানে আমরা আলোচনা করব দুইটি অধ্যায় নিয়ে। একটি হচ্ছে পর্যায় সারণী, আরেকটি হচ্ছে রাসায়নিক বন্ধন। এবং আজকের যে রাত 9টার ক্লাস, সেখানে তোমাদের খুবই পছন্দের যে টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান। অর্থাৎ তোমাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে এই রসায়ন নিয়ে, সেই সমস্যার ভিত্তিতে আমি সাজাবো আমাদের 9টার ক্লাসটি। সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে আমাদের রাত 9টার ক্লাসে। সো তোমরা যারা এই লাইভ ক্লাসটিতে অলরেডি এসে পড়েছো, তারা এখনই আমাকে জানিয়ে দাও যে তোমরা দেশের কোন কোন প্রান্ত থেকে তোমরা আমাদের সাথে এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছো, এবং পারলে তোমাদের স্কুলের নামটিও জানিয়ে দাও। আর তোমাদের আজকের ইংরেজি পরীক্ষা কেমন হলো আমাকে তা জানাতেও কিন্তু ভুলবে না। আর তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে চাও, তাহলে তাদেরকে এখনই জানিয়ে দাও যে লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, যেন তারাও আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আমি দেখছি ইতিমধ্যে তোমরা প্রায় 150 জন আমাদের লাইভ ক্লাসটিতে এসে পড়েছো। যেমন শুভ জিসান, মুহিদ হাসান শান্ত, তাহাসিন ইসলাম সিয়াম, সাব্বির জামান, সিদরাতুল মুনতাহা জিম, আসিদুর রহমান তৌহিদ, সাইফুল্লাহ, তামিম আহমেদ সিলেট থেকে, তানজিবা রহমান ঢাকা থেকে, মুবাসসির বিল্লাহ খান মুন্সিগঞ্জ থেকে। অর্থাৎ অনেক অনেক জেলা থেকে তোমরা আমাদের সাথে এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছো, তোমাদেরকে অভিনন্দন। চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের এই রসায়ন লাইভ ক্লাসটি। এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, যেন আমি পরবর্তীতে সেই প্রশ্নের ভিত্তিতে তোমাদের উত্তরটি দিয়ে দিতে পারি। যে কথাটি বলছিলাম যে আমাদের এই লাইভ ক্লাসটিতে মেইনলি আমরা দুইটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে থাকবে পর্যায় সারণী নিয়ে কিছু প্রাথমিক আলোচনা, এবং তারপর আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী। যখন আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করি, প্রথমে আমাদের জানতে হবে পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য, কারণ আমাদের পরীক্ষার এমসিকিউতে কিন্তু সেখান থেকে অনেক প্রশ্ন আসে। সুতরাং আজকে আমি পর্যায় সারণীর জন্য ওই পার্টিকুলারলি বা বিশেষভাবে ওই এমসিকিউ এর জন্য যে ইনফরমেশন গুলো দরকার বা যে তথ্যগুলো তোমাদের দরকার, সেগুলো দেওয়ার চেষ্টা করব। কিছু থাকবে বই থেকে, কিছু থাকবে বইয়ের বাইরে থেকে। এবং তারপর আমাদের রিটেনের জন্য, অর্থাৎ আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন সবসময় আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি। পর্যায় সারণীর মূল ভিত্তি আসলে কি? সেটি কি পারমাণবিক ভর, সেটি কি পারমাণবিক সংখ্যা, নাকি ইলেকট্রন বিন্যাস, এবং কেন? তা আমরা কিন্তু এই ক্লাসটিতে আলোচনা করব। যখনই পর্যায় সারণীর আলোচনা শেষ হয়ে যাবে, দেন চলে আসবো আমরা রাসায়নিক বন্ধনে। আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে, এবং আমরা আলোচনা করব কেন রাসায়নিক বন্ধন তৈরি হয়, অর্থাৎ অষ্টক এবং 2 এর নিয়ম। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সাথে আমরা আরো আলোচনা করব তার চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে এই অষ্টক এবং 2 এর নিয়মের কিছু ব্যতিক্রম। তা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। সো অলরেডি আমি দেখছি যে অনেকেই তোমরা জয়েন করে ফেলেছো। তাহলে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমরা শুরু করি আমাদের এই মেইন যে পড়াশোনা, পর্যায় সারণী। প্রথমে পর্যায় সারণী কি? আমরা জানি পর্যায় সারণীতে মূলত অনেকগুলো এরকম আমরা যা দেখতে পাই সেগুলো হচ্ছে বেশ কিছু সারি থাকে। আমাদের যে হরাইজন্টাল যে লাইনগুলো থাকে সেগুলোকে আমরা বলি সারি, এবং আমরা কিছু দেখি লম্বালম্বি কিছু এরকম ঘর থাকে যেগুলোকে আমরা বলি কলাম। কিছু সারি এবং কলাম থাকে, এবং এই সারি এবং কলামগুলো নিয়ে আমাদের পর্যায় সারণী তৈরি হয়। এই পর্যায় সারণীতে আমরা জানি যে টোটাল 7টি সারি রয়েছে এবং টোটাল 18টি কলাম রয়েছে। সারিগুলোকে আমরা একটা বিশেষ নাম দেই, আমরা নাম দেই পর্যায়, এবং কলামগুলোকে আমরা আরেকটি বিশেষ নাম দেই যাকে আমরা বলি গ্রুপ। এই 18টি গ্রুপ এবং 7টি পর্যায়, এগুলো নিয়ে আমাদের পর্যায় সারণী। এখানে বেশ কয়েকটি প্রশ্ন চলে আসে যে পর্যায় সারণীর মূলত বৈশিষ্ট্যগুলো কি, যা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা এরপর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
এবং আরেকটি প্রশ্ন থাকে, সেটি হচ্ছে কেনই বা আমাদের এই পর্যায় সারণী দরকার। তাহলে প্রথমে আমরা পর্যায় সারণী সংক্রান্ত বিশেষ কিছু তথ্য জেনে নিই, তারপর আমরা জানবো কেন আমাদের পর্যায় সারণী দরকার। প্রথমেই পর্যায় সারণীর আমরা পর্যায় নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অনেক সময় এমসিকিউতে আসে। সুতরাং আমরা প্রথমেই আলোচনা করব পর্যায় নিয়ে। প্রথমে আমরা বলেছি আমাদের পর্যায় সারণীতে পর্যায় রয়েছে মোট 7টি। এদের মধ্যে প্রথম যে পর্যায় রয়েছে তাতে কয়টি মৌল রয়েছে? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো, যে আমাদের পর্যায় সারণীতে যে 7টি পর্যায় রয়েছে তার মধ্যে প্রথম পর্যায়ে কয়টি মৌল রয়েছে? একটি সংখ্যা ডেফিনেটলি, এবং তোমরা সবাই জানো। খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টি মৌল রয়েছে। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মোট কয়টি মৌল রয়েছে? এক্স্যাক্টলি, অন্তরা রায়সা, মোহাম্মদ শাহাদাত হোসেন সঠিক উত্তর দিয়েছো, এবং আমার বিশ্বাস যে তোমরা সবাই এই উত্তরটি জানো। সেটি হচ্ছে 2টি। খুবই সহজ প্রশ্ন, ডেফিনেটলি এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। প্রথম পর্যায়ে 2টি মৌল রয়েছে, সেটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। তাহলে গুরুত্বপূর্ণ কোনটি? গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম পর্যায়কে একটি বিশেষ নামে ডাকা হয়, সেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়। প্রথম পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। যেমন যদি এমসিকিউতে চাওয়া হয় যে পর্যায় সারণীর কোন পর্যায়কে অতি সংক্ষিপ্ত পর্যায় বলা হয়, উত্তর হচ্ছে প্রথম পর্যায়, রাইট? সো এই তথ্যটি আমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক এমন একই রকম ভাবে পরের যে মৌলগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু একটি বিশেষ নাম রয়েছে। যেমন দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়, আমাদের পর্যায় সারণীর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়, সেখানে মৌল রয়েছে মোট 8টি করে। এবং এজন্য এই দ্বিতীয় এবং তৃতীয় উভয় পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। একই রকম ভাবে আমরা যদি বলি চতুর্থ ও পঞ্চম পর্যায়, সেখানে রয়েছে মৌল মোট 18টি করে। এই জন্য এই 2টি পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। এবং সবশেষে আমরা যদি বলি ষষ্ঠ ও সপ্তম পর্যায়, এই 2টি পর্যায়ে রয়েছে মোট 32টি করে মৌল রয়েছে। এজন্য এই পর্যায় দুটিকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তার মানে আমরা বুঝতেই পারছি প্রথম পর্যায় অতি সংক্ষিপ্ত পর্যায়, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় তাদেরকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়, চতুর্থ এবং পঞ্চম পর্যায় তাদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়, এবং সবশেষে ষষ্ঠ এবং সপ্তম পর্যায় তাদেরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে ভাইয়া সপ্তম পর্যায়ে কি 32টি মৌল রয়েছে? না, আমাদের বই অনুসারে যদি আমরা চিন্তা করি তাহলে সপ্তম পর্যায়ে মৌল রয়েছে টোটাল 28টি। কিন্তু গত বছরের শুরুর দিকে আইইউপিএসি বা ইউপ্যাক কর্তৃক মোট 118টি মৌলর সঠিক পরিচয় দেয়া হয়েছে। সেই হিসেবে অর্থাৎ ইউপ্যাক অনুযায়ী বর্তমানে এই সপ্তম পর্যায়ে মৌল রয়েছে টোটাল 32টি। সুতরাং সপ্তম পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলাটা ভুল না। কারণ কি? কারণ ইউপ্যাক অনুসারে বর্তমানে সপ্তম পর্যায়ে মৌল রয়েছে মোট 32টি। তাহলে আমরা পর্যায়গুলো সম্পর্কে জানলাম, প্রত্যেকটি পর্যায়ে কতগুলো করে মৌল রয়েছে তা জানলাম, এবং তার সাথে জানলাম যে প্রশ্নটি আমাদের এমসিকিউতে আসতে পারে সেই প্রশ্নটি, অর্থাৎ তাদের বিশেষ নাম অতি সংক্ষিপ্ত পর্যায়, সংক্ষিপ্ত পর্যায়, দীর্ঘ পর্যায় এবং সবশেষে অতি দীর্ঘ পর্যায়। তো এই ইনফরমেশন গুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তুমি প্রশ্ন করেছো কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আশা করি তোমরা সবাই যারা ক্লাস করছো তোমরাও ভালো আছো, এবং আশা করি তোমাদের পরীক্ষাও খুবই ভালো হচ্ছে। সো
এই পর্যন্ত আমরা দেখলাম যে পর্যায়গুলোর বিশেষ কিছু নাম। এবার আমরা চলে যাব হচ্ছে পরের অংশটুকুতে, সেটা হচ্ছে গ্রুপ। সুতরাং তোমরা যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, প্রশ্ন করতে ভুলবে না, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা তাহলে চলে যাই গ্রুপগুলোর বিশেষ কিছু নাম, আমরা জানার চেষ্টা করব গ্রুপগুলোর বিশেষ কিছু নাম। এবং গ্রুপগুলোর বিশেষ কিছু যে নাম রয়েছে সেগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সুতরাং আসো আমরা একটু গ্রুপের বিশেষ কিছু নাম দেখার চেষ্টা করি। আমরা চলে আসব গ্রুপে। পর্যায় সারণীতে আগে আমরা বলেছি যে গ্রুপ রয়েছে মোট 18টি। এর মধ্যে প্রথম যে গ্রুপ রয়েছে অর্থাৎ গ্রুপ 1, সেখানে রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মতো ধাতু। গ্রুপ 1-এ রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মতো ধাতু। এবং দেখা যায় যে তাদের যে অক্সাইড রয়েছে সেগুলো অত্যন্ত ক্ষারীয়। আমি আবারও বলছি, ভালো করে ইনফরমেশনটি শুনবেন। প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ 1-এ যে ধাতুগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাদের যে অক্সাইড গুলো রয়েছে সেগুলো তীব্র ক্ষারীয় এবং তারা পানিতে দ্রবীভূত হয়ে অত্যন্ত তীব্র ক্ষার তৈরি করে। এই জন্য গ্রুপ 1-এর যে ধাতুগুলো রয়েছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। অর্থাৎ গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। গ্রুপ 1-এর মৌলসমূহকে বলা হয় ক্ষার ধাতু। ঠিক একই রকম ভাবে আমি যদি পরের গ্রুপটির দিকে যাই অর্থাৎ গ্রুপ 2-এর দিকে যাই, গ্রুপ 2-তে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো মৌল। এবং দেখা যায় তাদের যে অক্সাইড রয়েছে সেগুলো মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাদের অক্সাইড গুলো মাটিতে পাওয়া যায় এবং তারা ক্ষারীয়। এই জন্য যেহেতু তাদেরকে মাটিতে পাওয়া যায় এবং তারা ক্ষারীয়, তাই গ্রুপ 2-এর যে ধাতু সমূহ রয়েছে অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এই ধাতুগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। সুতরাং বুঝতেই পারছো, গ্রুপ 1-এর মৌলসমূহকে, গ্রুপ 1-এর ধাতুসমূহকে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2-এর ধাতুসমূহকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। রাইট? সুতরাং আমরা জেনে ফেললাম গ্রুপ 1 এবং 2 এর ধাতুসমূহের পরিচয়। আমাদের আরেকটি বিষয় দরকার, সেটি হচ্ছে গ্রুপ 11। অর্থাৎ আমি যদি আস্তে আস্তে যাই গ্রুপ 1, 2, 3, 4, এরকম ভাবে যখন আমরা গ্রুপ 11-এ যাব তখন আমাদের এই ইনফরমেশনটা জানা একটু জরুরি। কারণ কি, গ্রুপ 11-এ কি কি ধাতু রয়েছে তোমরা কি বলতে পারবে আমাকে? তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো যে গ্রুপ 11-এ কোন কোন ধাতু রয়েছে। আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। যারা মাত্র জয়েন করেছো তাদেরকে আবারও স্বাগতম এই ক্লাসটিতে। তোমরা যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি, অর্থাৎ তোমরা যদি চাও যে তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি করতে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদেরকে জানাতে ভুলবে না যে আমাদের লাইভ ক্লাসটি অলরেডি প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, তারা যেন এখনই লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে। আর যদি ইনকেস তোমরা কেউ লাইভ ক্লাসটি এখন আপাতত না করতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে তোমরা চলে যেতে পারবে এই ওয়েবসাইটটিতে অর্থাৎ www.10minuteschool.com। এই ওয়েবসাইটটিতে যে কোনো সময় চলে যেতে পারো। সেখানে রয়েছে লাইভ ক্লাস বলে একটি সেকশন। সেই লাইভ ক্লাসে কিন্তু প্রতিদিন আমাদের এই লাইভ ক্লাসগুলো যা হচ্ছে তা কিন্তু সেখানে আপলোড হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা যদি ইন কেস কেউ এখন ব্যস্ত থাকো, এখন যদি লাইভ ক্লাসটি না করতে পারো, তাহলে তোমরা কিন্তু পরবর্তী সময়ে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লাইভ ক্লাসটি খুঁজে নিতে পারো। সুতরাং অলরেডি অনেকের কাছ থেকে আমরা উত্তর পাচ্ছি। এক্স্যাক্টলি, কপার, সিলভার, অরাম বা গোল্ড, এগুলো হচ্ছে গ্রুপ 11-এর ধাতু। রাইট? এগুলো হচ্ছে গ্রুপ 11-এর ধাতু। তাহলে কপার, সিলভার, অরাম বা গোল্ড এগুলো হচ্ছে গ্রুপ 11-এর ধাতু। এবং তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এই যে ধাতুগুলো রয়েছে সেগুলো এক সময় এবং বর্তমানেও একটি বিশেষ কাজে ব্যবহার করা হয়। তোমরা কি বলতে পারবে কোন বিশেষ কাজে এই ধাতু তিনটি ব্যবহৃত হতো এবং হয়? আমাকে একটু জানিয়ে দাও তো যে তোমাদের কি মনে হয় এই যে কপার বা তামা, সিলভার বা রূপা এবং গোল্ড বা স্বর্ণ,
সেগুলো আগে কোন কাজে ব্যবহৃত হতো এবং বর্তমানে ওই একই কাজে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, সেই কাজটি কি আমাকে একটু বলতে পারবে? অলরেডি দেখছি জুবাইর বিন আলম আমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসটি দেখছে। জুবাইর, তোমাকে স্বাগতম। আহ যে প্রশ্নটি করছিলাম যে কপার বা রূপা, সিলভার, দুঃখিত, কপার বা তামা, সিলভার বা রূপা এবং অরাম অর্থাৎ গোল্ড বা স্বর্ণ, এটি কোন কাজে ব্যবহার করা হতো এবং এখন ওই বিশেষ কাজে এই ধাতুগুলোকে কিন্তু ব্যবহার করা হয়, সেই কাজটি কি? এক্স্যাক্টলি শান্ত আহমেদ, তুমি বলেছো বিনিময়ের কাজে ব্যবহার করা হয়। এটাও ঠিক ঠিক যে বিদ্যুৎ পরিবহনে খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো যে মুদ্রা তৈরির কাজে ব্যবহার করা হয়। তোমরা একটু চিন্তা করে দেখো তো যে আগের কালে স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো, রৌপ্য মুদ্রা ব্যবহার করা হতো এবং বর্তমানে কিন্তু অনেক জায়গায় তামার মুদ্রাও ব্যবহার করা হয়। সুতরাং আগে এবং বর্তমানে এই তিনটি ধাতু একটি বিশেষ কাজে ব্যবহার করা হতো, সেটি হচ্ছে মুদ্রা তৈরি। এই কাজটিতে কিন্তু এই তিনটি ধাতু আগেও ব্যবহৃত হতো, এখনো অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এই জন্য যেহেতু গ্রুপ 11 এর যে ধাতুগুলো রয়েছে সেগুলো মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হতো এবং ব্যবহৃত হয়, তাই এই গ্রুপ 11 এর ধাতুগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো যে এই গ্রুপ 11 এর ধাতুগুলোকে বলা হয় মুদ্রা ধাতু এবং এই ইনফরমেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অনেক সময় এমসিকিউ তে আসে নিচের কোনটি নিচের কোন গ্রুপের ধাতুগুলোকে মুদ্রা ধাতু বলা হয়? উত্তর হচ্ছে গ্রুপ 11, রাইট? সুতরাং এই প্রশ্নটি যেন তোমাদের উত্তর করতে মোটেও ভুল না হয়। তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু 11 নাম্বার যে গ্রুপ রয়েছে সেই 11 নাম্বার গ্রুপ পর্যন্ত চলে আসলাম। এরপর রয়েছে 12, 13, 14, 15। এরপর যে গ্রুপটি আমাদের দরকার সেটি হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 এই গ্রুপটিতে রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই মৌলগুলো অর্থাৎ এই মৌলিক পদার্থগুলো। আমরা যদি একটু তাকাই, এই মৌলিক পদার্থগুলো বেশিরভাগই আকরিকে পাওয়া যায়। এগুলো পাওয়া যায় আকরিকে। এই অক্সিজেন, বিশেষ করে এই দুইটির কথা যদি আমরা চিন্তা করি, এই দুইটি বিশেষভাবে আকরিকে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই জন্য এই গ্রুপের ধাতুগুলোকে বলা হয় চালকোজেন। চালকোজেন কথাটির অর্থ হচ্ছে আসলে আকরিকের সাথে রিলেটেড, অর্থাৎ যারা চালকোজেন তারা আকরিকে বেশি পরিমাণে পাওয়া যায়, রাইট? অর্থাৎ আমাদের এই গ্রুপ 16 এর ধাতুগুলো হচ্ছে আকরিক তৈরির কারখানা। আসলে আকরিক তৈরি করা হয় বা আকরিক এর মধ্যে পাওয়া যায় এই ধাতুগুলো, এই জন্য এই গ্রুপের ধাতুগুলোকে বলা হয় চালকোজেন। গ্রুপ 16 এর পরে রয়েছে গ্রুপ 17। গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে সেগুলো কি কেউ বলতে পারবে? আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে সেগুলো কি। গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় তোমরা সবাই জানো, সেগুলো আর কিছু না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেগুলোর অনেক ভালো একটি উৎস হচ্ছে সমুদ্রের পানি। সমুদ্রের পানি, কারণ কি এগুলো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন সেগুলো সমুদ্রের পানিতে যে লবণ রয়েছে সেই লবণ তৈরির কাজে কিন্তু ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। এই যে মৌলগুলো রয়েছে সেগুলো সমুদ্রের পানির মধ্যে যে লবণগুলো রয়েছে অর্থাৎ সমুদ্রের যে লবণ রয়েছে সেগুলোর মধ্যে এই মৌলগুলোকে পাওয়া যায়। এই জন্য এই গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় হ্যালোজেন। এগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন কথাটার অর্থ কি? হ্যালোজেন কথাটির অর্থ হচ্ছে সমুদ্রের লবণ উৎপন্নকারী। হ্যালোজেন কথাটির অর্থ হচ্ছে সমুদ্রের লবণ উৎপাদনকারী। সমুদ্রের লবণ উৎপাদন করে। যেহেতু গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে সেগুলো সমুদ্রের লবণ তৈরির কাজে ব্যবহৃত হয়, সমুদ্রের লবণের মধ্যে পাওয়া যায়, তাই এই গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় হ্যালোজেন বা সমুদ্রের লবণ উৎপাদনকারী।
রাইট? এভাবে আমরা জেনে ফেললাম গ্রুপ 1 2 11 16 অর্থাৎ চালকোজেন এবং 17 হ্যালোজেন, এই দুটি নামও জেনে ফেললাম। সবশেষে আমাদের রয়েছে একটি গ্রুপ, গ্রুপটি হচ্ছে গ্রুপ 18 এবং এই গ্রুপ 18 এ রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডনের মতো কিছু মৌল। এবং এই সবগুলো মৌলই হচ্ছে অত্যন্ত নিষ্ক্রিয়, সেগুলো অত্যন্ত নিষ্ক্রিয় অর্থাৎ তারা সহজে বিক্রিয়া করতে চায় না। এজন্য গ্রুপ 18 এর যে মৌলগুলো রয়েছে তাদেরকে বেশ কয়েকটা নামে অভিহিত করা হয়। প্রথমত, এই গ্যাসগুলোকে যেহেতু তারা অত্যন্ত নিষ্ক্রিয়, তাই তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ তারা যেহেতু বিক্রিয়া করছে না, তারা নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাই তাদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। দ্বিতীয়ত, তারা অন্য কোনো গ্যাসের সাথে বিক্রিয়াও করতে চায় না। আমরা অনেক সময় দেখি যে অভিজাত যে সকল মানুষ আছে তারা সবার সাথে মিলেমিশে করতে একটু দ্বিধা বোধ করে। ঠিক একই রকম ভাবে এই গ্যাসগুলো ওই অভিজাত শ্রেণীর মানুষদের মতো, যারা অন্য মৌলের সাথে বিক্রিয়া করতে মানে সহজে বিক্রিয়া করতে চায় না। এজন্য ওই তুলনা করে, ওই পার্সপেক্টিভ থেকে তুলনা করে এই গ্যাসগুলোকে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর আরেকটা নাম দেওয়া হয় অভিজাত গ্যাস। যেহেতু তারা অন্য গ্যাসগুলোর সাথে মেলামেশা করতে চায় না, তাদের সাথে বন্ধন তৈরি করতে চায় না, তাই তাদেরকে নাম দেওয়া হচ্ছে অভিজাত গ্যাস। সবশেষে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলের যে বায়ু রয়েছে সেখানে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায়। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায়। যেহেতু তাদেরকে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায়, তারা প্রকৃতিতে বিরল, তাই তাদের আরেকটি বিশেষ নাম হচ্ছে বিরল গ্যাস। সুতরাং যেটি নিষ্ক্রিয় গ্যাস সেটি অভিজাত গ্যাস, সেটি বিরল গ্যাস, এবং এই গ্যাসগুলোকে আমরা পাবো পর্যায় সারণীর গ্রুপ 18 এ। সুতরাং আমরা প্রথমত শিখলাম হচ্ছে কিছু পর্যায়ের কিছু বিশেষ নাম, অতি সংক্ষিপ্ত পর্যায়, সংক্ষিপ্ত পর্যায়, দীর্ঘ পর্যায় এবং অতি দীর্ঘ পর্যায়। আর এখন আমরা শিখলাম কিছু গ্রুপের বিশেষ নাম, যেমন গ্রুপ 1 ক্ষার ধাতু, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 11 সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা ধাতু, এখানে রয়েছে কপার, সিলভার এবং গোল্ড। সবশেষে গ্রুপ 16 চালকোজেন, যেহেতু তারা আকরিকে বেশি পাওয়া যায় তাদেরকে, এই জন্য তাদের নাম দেওয়া হয়েছে চালকোজেন। গ্রুপ 17 হ্যালোজেন, যেহেতু সমুদ্রের লবণে তাদেরকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এবং সবশেষে গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, যেহেতু তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অভিজাত গ্যাস, যেহেতু তারা অন্যের সাথে বিক্রিয়া করতে চায় না। এবং সবশেষে বিরল গ্যাস, যেহেতু তাদেরকে বায়ুমণ্ডলে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায়। এগুলো হচ্ছে পর্যায় সারণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সুতরাং এই ইনফরমেশন গুলো তোমরা মনে রাখবে, যেন তোমরা পরীক্ষায় আসলে খুব সঠিকভাবে, নির্ভুলভাবে এই উত্তরগুলো করতে পারো। এবং একজন প্রশ্ন করেছো গ্রুপ 12 থেকে 15 এর মৌলগুলোকে কি বলবো। এই গ্রুপগুলোর স্পেসিফিক কোনো নাম নেই। এই গ্রুপগুলোকে স্পেসিফিক, যেমন আমরা চালকোজেন বলছি বা হ্যালোজেন বলছি, এরকম বিশেষ কোনো নাম দিয়ে তাদেরকে ডাকা হয় না। এই জন্য এই গ্রুপগুলোর বিশেষ নাম যেহেতু নেই, সুতরাং ওগুলো আমাদের পড়ারও খুব একটা দরকার নেই, রাইট? সো একজন প্রশ্ন করেছো এসআই, এটিকে কি বলে? এসআই, এসআই হচ্ছে সিলিকন। তোমরা নিশ্চয়ই সিলিকনের নাম শুনেছো, সিলিকন চিপ এর নাম শুনেছো, যে আমাদের কম্পিউটারে যে চিপ গুলো পাওয়া যায় সেগুলো মূলত সিলিকন দ্বারা তৈরি। সেই সিলিকন এর প্রতীক হচ্ছে এসআই। সুতরাং শান্ত, তুমি যে প্রশ্ন করেছো আশা করি তোমার উত্তরটি পেয়ে গিয়েছো। এসআই অর্থ হচ্ছে সিলিকন। সো আমরা মোটামুটি দেখলাম আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দরকার ছিল পর্যায় সারণী থেকে, সেগুলো আমরা মোটামুটি পেয়ে গিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে কেন আমাদের এই পর্যায় সারণী দরকার। একটু চিন্তা করো এই গ্যাসগুলোর কথা, এরা সবাই হচ্ছে গ্রুপ 18 এর মধ্যে। এবার জাস্ট চিন্তা করো, তাদেরকে যদি এক গ্রুপে না করা হতো তাহলে আলাদা আলাদা ভাবে হিলিয়ামের বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে পড়তে হতো, নিয়নের বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হতো, বা আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা ভাবে পড়তে হতো। অর্থাৎ জাস্ট চিন্তা করো একটা চার্ট,
সেই চার্টের মধ্যে এক জায়গায় রয়েছে হিলিয়াম, আরেক জায়গায় রয়েছে মনে করো নিয়ন, আরেক জায়গায় রয়েছে আর্গন, এরকম ভাবে যদি রাখা হতো তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আমাকে আলাদা আলাদা ভাবে পড়তে হতো। কিন্তু যখনই আমি দেখলাম যে এই মৌলগুলো একটা নির্দিষ্ট গ্রুপে রয়েছে, তখনই আমি যদি যে কোনো একজনের বৈশিষ্ট্য জানি, যে হিলিয়াম তার বৈশিষ্ট্য হচ্ছে সে নিষ্ক্রিয়, সে অন্যের সাথে বিক্রিয়া করতে চায় না, যখন কোনো একজনের বৈশিষ্ট্য আমি পড়ে ফেললাম, আসলে তার সাথে বাকিদের বৈশিষ্ট্য 90% পড়া হয়ে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একই গ্রুপে অবস্থিত যেই মৌলগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্য প্রায় একই রকম। আমি কথাটি আরেকবার বলছি, খুব ভালোভাবে শুনবে। একই গ্রুপে অবস্থিত যে মৌলগুলো থাকে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য প্রায় একই ধরনের। হিলিয়াম এটি নিষ্ক্রিয়, এর পরের গুলো নিষ্ক্রিয়, তারা অন্যদের সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। যখনই আমরা পর্যায় সারণী নিয়ে ফেলছি, তখন দেখা যাচ্ছে একই গ্রুপে বেশ কিছু মৌল রয়েছে, প্রত্যেকটা গ্রুপে যে মৌলগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু একই রকম। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি আজকে, সেটি হচ্ছে ক্ষার ধাতু সমূহের। আমরা ক্ষার ধাতু সমূহের কিন্তু এক্সাম্পল দিয়েছি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর কথা আমরা বলছি, সিজিয়াম, তাদের প্রত্যেকের অক্সাইড কিন্তু ক্ষারীয়। আমরা এই কথাটা আগেও বলেছি, এদের প্রত্যেকের অক্সাইড কিন্তু ক্ষারীয়। সুতরাং লিথিয়ামের যা বৈশিষ্ট্য, ওই গ্রুপে অবস্থিত সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়ামেরও কিন্তু একই রকম বৈশিষ্ট্য। সুতরাং বুঝতেই পারছো, পর্যায় সারণী তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো মৌলকে খুব কম সময়ে জানতে পারা। যদি আমরা প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে আলাদা আলাদা ভাবে ভালো করে জানতে পারি, তাহলে পুরো পর্যায় সারণী সম্পর্কে আমার ভালোভাবে জানা হয়ে যাবে। অর্থাৎ আমরা 118টি মৌল না, বরং 18টি গ্রুপ নিয়ে যদি ভালোভাবে স্টাডি করি, 118টি মৌল নিয়ে আমাদের খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা হয়ে যাবে। এটি ছিল পর্যায় সারণীর মূল উদ্দেশ্য, যে কম পরিশ্রমে অধিক পরিমাণ জ্ঞান অর্জন করা। একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর বৈশিষ্ট্য একই রকম। এটি ছিল পর্যায় সারণী তৈরি করার মূল উদ্দেশ্য। এবার আমরা চলে যাব তারপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটির দিকে। সেটি হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। আমরা দেখার চেষ্টা করব পর্যায় সারণীর মূল ভিত্তি। যখনই আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করি, একজন বিজ্ঞানীর নাম তার সাথে চলেই আসে, যার নাম ম দ্বারা শুরু হয় বা ইংরেজিতে লিখলে এম দ্বারা শুরু হয়। তোমরা কি আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবে সেই বিজ্ঞানীর নাম কি? আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো, যে কোন এমন একজন বিজ্ঞানী রয়েছেন বা রসায়নবিদ রয়েছেন যার নাম পর্যায় সারণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। পর্যায় সারণী নিয়ে যখনই আমরা আলোচনা করি, তার নামটি কিন্তু চলেই আসে, যার নাম বাংলার ম দ্বারা শুরু হয় বা ইংরেজিতে এম দিয়ে শুরু হয়। আমাকে একটু নামটি বলে দাও তো। এক্স্যাক্টলি, কোহিনূর আবিদ রেদওয়ান মেন্ডেল বলেছো। মেন্ডেল কিন্তু জিন তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত, তিনি পর্যায় সারণীর সাথে সম্পর্কযুক্ত না। কোহিনূর, রুমা, তারপর তাহাসিন, মোহাম্মদ আব্দুল্লাহ, তোমরা সঠিক উত্তর দিচ্ছ, বাকিরাও সঠিক উত্তর দিচ্ছ। নিশাত তাসনিম, শান্ত আহমেদ, আবির রেদওয়ান, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। যে কথা সত্য যে তার নাম হচ্ছে মেন্ডেলিফ, তার নাম হচ্ছে মেন্ডেলিফ। এই বিজ্ঞানী মেন্ডেলিফ, আমি যদি ইংরেজিতে লিখি তার নাম হচ্ছে মেন্ডেলিফ। আচ্ছা, বিজ্ঞানী বা আমি যদি রসায়নবিদ বলি, রসায়নবিদ মেন্ডেলিফ তিনি পর্যায় সারণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি প্রথম বলেছিলেন যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো যায়, পারমাণবিক ভর অনুসারে সাজানো যায়, তাহলে তারা একটি নির্দিষ্টভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ দেখা যায় তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্মের একটি পর্যায়ক্রমিক পরিবর্তন হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পারমাণবিক ভরের সাথে এই জিনিসটি রিলেটেড না, বেশ কিছু ব্যতিক্রম দেখা গেল, বেশ কিছু প্রবলেম সেখানে তৈরি হলো। তখন পরবর্তীতে দেখা গেল যে পারমাণবিক ভর এই পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না। এরপর তিনি একটি সংশোধনী আনলেন, আমাদের সংবিধানে যেমন সংশোধনী হয়, তিনিও তার সূত্রের একটু সংশোধন করলেন। তিনি বললেন যে না, পারমাণবিক ভর না, বরং পারমাণবিক সংখ্যানুসারে পারমাণবিক
সংখ্যানুসারে পর্যায় সারণীতে ধর্মের পর্যায়ভিত্তিক পরিবর্তন ঘটে। ভালো কথা, তিনি পারমাণবিক ভর বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা আনলেন। কথা ঠিক আছে যে পারমাণবিক সংখ্যা নিয়ে যদি আমরা চিন্তা করি, পারমাণবিক সংখ্যা হিসেবে আমরা যদি মৌলসমূহকে সাজাই, তাহলে দেখা যাবে যে একই গ্রুপে এমন মৌলসমূহ পড়ে যাদের ধর্ম বা বৈশিষ্ট্য একই ধরনের। কিন্তু এরপর যখন আমরা আরেকটু ডিপে চলে গেলাম, যখন আরেকটু বিশদভাবে আলোচনা করলাম, তখন দেখলাম যে পারমাণবিক সংখ্যার চেয়ে যদি আরেকটা কথা বলা হয় তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সবচেয়ে সঠিক হবে। সেটি হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। যখনই কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয়, সেই ইলেকট্রন বিন্যাস বলে দেয় যে ওই পরমাণু পর্যায় সারণীর ঠিক কোন জায়গায় রয়েছে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে যে কোনো একটি মৌল পর্যায় সারণীতে কোন জায়গায় অবস্থান করবে। সুতরাং পর্যায় সারণীর মূল ভিত্তি আসলে পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যা যদি আমরা বলতে চাই সেটিও আসলে কারেক্ট না, বরং পারমাণবিক সংখ্যা থেকে আমরা যে ইলেকট্রন বিন্যাস করে থাকি সেই ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। কারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় যে কোনো একটি মৌলের রাসায়নিক বৈশিষ্ট্য কেমন হবে এবং কেন সে পর্যায় সারণীতে ওই একটি নির্দিষ্ট অবস্থানে রয়েছে। সব ব্যাখ্যা পাওয়া যায় এই ইলেকট্রন বিন্যাস থেকে। তাই পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ভালো কথা, আমরা জানলাম যে পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যাও না, সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং আমি বললাম ইলেকট্রন বিন্যাস দিয়ে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যা করা যায় যে পর্যায় সারণীতে তার অবস্থান ঠিক কোথায়। আসো আমরা তাহলে চলে যাই সেই টপিকটিতে, যে আমরা দেখার চেষ্টা করব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কোনো একটি মৌলের অবস্থান নির্ণয়। আসো আমরা সেই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমরা শিখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস এর মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস এর মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আমরা এবার এই বিষয়টি একটু শেখার চেষ্টা করব। প্রথমে আমি একটা জিনিস তোমাদের কাছে ইন্ট্রোডিউস করতে চাই, সেটি হচ্ছে ব্লক মৌল। তোমরা হয়তো বা পর্যায় সারণী দেখে থাকবে এবং সেখানে দেখবে 4 ধরনের গ্রুপ বলা আছে। একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এফ। পর্যায় সারণীতে এই 4টি ব্লক মৌল রয়েছে। কাউকে বলা হয় এস ব্লক মৌল, কাউকে বলা হয় পি ব্লক মৌল, কাউকে বলা হয় ডি ব্লক মৌল এবং কাউকে বলা হয় এফ ব্লক মৌল। এবার এই ব্লক মৌল যাদেরকে বলা হয়, কেন তাদেরকে এস ব্লক মৌল বলা হয়, কেন বা পি ব্লক মৌল বলা হয়, খুব ভালোভাবে শুনবে, ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ পরবর্তী অংশটুকু বোঝার জন্য। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে উপস্তরে প্রবেশ করে সেটি, অর্থাৎ ওই মৌলটি ওই ব্লক মৌল। অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে উপস্তরে প্রবেশ করবে সেটি সে ব্লক মৌল। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন যদি এস উপস্তরে প্রবেশ করে সেটি এস ব্লক মৌল, সর্বশেষ ইলেকট্রন যদি পি উপস্তরে প্রবেশ করে সেটি পি ব্লক মৌল, একই রকম ভাবে ডি ব্লক এবং এফ ব্লক মৌল। এই বিষয়টি যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস থেকে তাদের অবস্থান নির্ণয় আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং এটি সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা আলাদা আলাদা ভাবে একটু শিখে নেই যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলসমূহের অবস্থান আমরা কিভাবে বের করব। অর্থাৎ আমরা জাস্ট দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে তার পর্যায় কত,
দ্বিতীয়ত আমরা বের করব তার গ্রুপ কত। যদি আমরা পর্যায় জেনে যাই যে এটি হচ্ছে মনে করো চতুর্থ পর্যায়ের মৌল, এবং যদি আমরা গ্রুপ জেনে যাই যে এটি হচ্ছে 17 নাম্বার গ্রুপের মৌল, তাহলে কিন্তু আমরা মৌলটিও জেনে যাই। সুতরাং আমার জাস্ট জানার বিষয় হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে তার পর্যায় কি, তার গ্রুপ কি। আসো আমরা বের করি ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তার আগে আমরা জাস্ট জেনে নিলাম চারটা জিনিস: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এস ব্লক মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস উপস্তরে প্রবেশ করে। একই রকম ভাবে পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। আসো তাহলে আমরা অংশটি শুরু করি। আমি বেশ কয়েকটি মৌলের অবস্থান বের করব পর্যায় সারণীতে, এবং যখন আমরা উত্তরটি বের করে ফেলবো তোমরা তোমাদের পর্যায় সারণীতে গিয়ে জাস্ট একটু মিলিয়ে নেবে যে অবস্থানটি ঠিক আছে কিনা। প্রথমেই আমরা নিব হচ্ছে ক্যালসিয়াম। আমরা নিব হচ্ছে ক্যালসিয়ামকে, বা তোমরা আমাকে তাহলে একটু প্রশ্ন করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে কোন মৌলগুলোর অবস্থান আমরা একটু বের করতে চাই। আমাদের জানা কোন মৌলগুলোর অবস্থান আমরা পর্যায় সারণীতে বের করতে চাই, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া আমি জানতে চাই যে এই মৌলটার অবস্থান পর্যায় সারণীতে ঠিক কোথায় রয়েছে। আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই বিষয়টি সহজ হয়ে যাবে। তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে তোমরা কোন মৌলটির অবস্থান জানতে চাও পর্যায় সারণীতে। আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাবো যে ওই মৌলটির অবস্থান ইলেকট্রন বিন্যাস করে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। একজন বলেছে হচ্ছে ক্রোমিয়াম, একজন বলেছে হচ্ছে স্টেনাম বা টিন, আরেকজন বলেছে কোবাল্ট। তাহলে আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে নিই। আমি প্রথমে নিয়েছি ক্যালসিয়াম, ভালো কথা। আমরা আরেকটা নিব হচ্ছে অনেকে প্রশ্ন করছো সিলভার, তারপর হচ্ছে ব্রোমিন, ক্লোরিন। আমি এরকম বেশ কয়েকটি মৌল নিব। আমি একটু জাস্ট ছোট মৌলগুলোকে নেওয়ার চেষ্টা করবো যেন ইলেকট্রন বিন্যাস আমাদের জন্য একটু ইজি হয়ে যায়। বেশ কয়েকটি আমি জাস্ট নিয়ে নিই, যেহেতু সবার আগে মোশাররফ হোসেন তুমি যেহেতু কমেন্ট করেছো, তাই আমি তাহলে ওটি নিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে স্ট্যানাম বা টিন। এরপর রয়েছে হচ্ছে ক্রোমিয়াম, আর নিব হচ্ছে ফসফরাস, যেহেতু ফসফরাসের কথা এসেছে ফসফরাস নিব, এবং জেনন। এবং আরেকটা জিনিস আমি নিজে নিব, সেটা হচ্ছে সেরিয়াম। বিভিন্ন ধরনের ব্লক মৌল আছে, সেই হিসেবে জাস্ট আমি নিয়ে নিয়েছি যে ক্যালসিয়াম, স্টেনাম বা টিন, ক্রোমিয়াম, ফসফরাস, জেনন এবং সেরিয়াম। এই মৌলগুলোর আমরা অবস্থান বের করব পর্যায় সারণী থেকে। আমাদের এজন্য বেশ কয়েকটি জিনিস একটু জানা প্রয়োজন। সেটি হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কিন্তু জানতেই হবে। পারমাণবিক সংখ্যা যদি না জানি তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসও করা যাবে না, আর ইলেকট্রন বিন্যাস যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা তাদের অবস্থানও বের করতে পারবো না। আমি তাহলে একটু জাস্ট জেনে নেই। প্রথমে আমরা ক্যালসিয়াম দিয়ে শুরু করি। আস্তে আস্তে আশা করি তোমাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, প্রথমে আমার লাগবে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এবং তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে জানো তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 4s2। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমার ক্যালসিয়াম থেকে জাস্ট দুইটা বিষয় জানা প্রয়োজন। একটি হচ্ছে তার পর্যায় কি, আরেকটা হচ্ছে তার গ্রুপ কি। পর্যায়, এই ইনফরমেশনটা বের করা অত্যন্ত সহজ। প্রথমেই পর্যায় আমরা বের করব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা যে উপস্তরগুলো পাই, যে সংখ্যাগুলো পাই, তার মধ্যে সর্বোচ্চ যে সংখ্যা রয়েছে সেটি হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। যেমন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই তাহলে আমরা সবচেয়ে বড় যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 4। যেহেতু 4 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সুতরাং
ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়। সুতরাং ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। যখন আমরা গ্রুপ বের করতে যাব, অর্থাৎ পরের ইনফরমেশনটিতে যাব, তখন প্রথমে আমাকে একটা ইনফরমেশন জানা লাগবে, সেটি কোন ব্লক মৌল, অর্থাৎ ক্যালসিয়ামটি কোন ব্লক মৌল। একটু আগে আমি বলেছিলাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে উপস্তরে প্রবেশ করে সেটি সে ব্লক মৌল। যদি এই কথাটি সত্যি হয় তাহলে ক্যালসিয়াম কোন ব্লক মৌল, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে ক্যালসিয়াম তাহলে কোন ব্লক মৌল। আমরা যে ক্যালসিয়াম নিয়ে আলোচনা করছি, ক্যালসিয়াম কোন ব্লক মৌল? ডেফিনেটলি অনেকে অলরেডি উত্তর করে দিয়েছো। যেহেতু সর্বশেষ ইলেকট্রন ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনটি এস উপস্তরে প্রবেশ করেছে, সুতরাং ক্যালসিয়ামের ব্লক হচ্ছে এস, অর্থাৎ সেটি এস ব্লক মৌল। যখনই আমরা দেখব সেটি এস ব্লক মৌল, তখন আমাদের ইলেকট্রন সংখ্যা গণনা করতে হবে। ইলেকট্রন সংখ্যা হতে পারে 1, হতে পারে 2, এবং এই সংখ্যাই হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা। যেমন এখানে 4s, এই উপস্তরে ইলেকট্রন রয়েছে মোট 2টি। যেহেতু ইলেকট্রন রয়েছে মোট 2টি, এস ব্লক মৌল 1, দ্বিতীয়ত 2টি ইলেকট্রন রয়েছে, সুতরাং তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ ক্যালসিয়ামটি চতুর্থ পর্যায় এবং গ্রুপ 2 এর মৌল। আমি আবারও বলছি, পর্যায় সংখ্যা চেনার উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বড় যে সংখ্যা রয়েছে সেটি হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা 1। 2 নাম্বার, যখন আমরা গ্রুপ বের করব তখন প্রথমে আমাকে জানতে হবে সেটি কোন ব্লক মৌল। সেটি যদি এস ব্লক মৌল হয়ে থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে ওই এস উপস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, একটি নাকি 2টি। যদি একটি থাকে তাহলে সেটি গ্রুপ 1 এর মৌল, যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে সেটি গ্রুপ 2 এর মৌল। অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে পর্যায় 4 এবং গ্রুপ 2 এর মৌল। সো এই বিষয়টি তোমাদের সবারই জানা আছে যে ক্যালসিয়াম গ্রুপ পর্যায় 4 এবং গ্রুপ 2 এর মৌল, এবং আমরা দেখলাম কিভাবে আমরা বের করতে পারি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ক্যালসিয়ামের অবস্থান নির্ণয়। এবার ক্যালসিয়াম তো অনেক সোজা একটা এক্সাম্পল ছিল, আমরা একটু কঠিন এক্সাম্পলে যাব। আমরা বের করার চেষ্টা করব স্টেনাম অর্থাৎ টিনের, কিন্তু তার আগে আমরা একটু ফসফরাসের আমরা বের করে আসি যে তার পর্যায় সারণীতে অবস্থান কত। আমরা দেখব হচ্ছে পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কত। আমরা যদি একটু দেখি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, আমি ইলেকট্রন বিন্যাসটি ফসফরাসের করে ফেলি। ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই, আবারও আমার জানা লাগবে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ফসফরাসের যে পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে 15। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। যদি 15 হয় এটি হবে 1s2, 2s2, 3s, 2p6 এবং 3s2, 3p3। এটি হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রথমেই আমরা যদি তার পর্যায় বের করতে যাই, তাহলে প্রথমে পর্যায় হচ্ছে 3। কারণ কি, আমরা ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখলাম সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 3। সুতরাং ফসফরাসের পর্যায় হচ্ছে তৃতীয়। ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এরপর যদি আমরা বের করতে চাই তার গ্রুপ, তাহলে আমাদেরকে জানা লাগবে হচ্ছে সেটি কি এস ব্লক মৌল নাকি পি ব্লক মৌল। একটু চিন্তা করো, ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গিয়েছে? ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটি গিয়েছে হচ্ছে পি উপস্তরে। সুতরাং ফসফরাস হচ্ছে একটি পি ব্লক মৌল। আমরা দেখতে পাই ফসফরাস হচ্ছে একটি পি ব্লক মৌল। যদি ফসফরাস একটি পি ব্লক মৌল হয় তাহলে তার গ্রুপ নাম্বার আমরা কিভাবে বের করব? ফসফরাস যদি পি ব্লক মৌল হয়, অর্থাৎ যে কোনো পি ব্লক মৌলের জন্য আমরা কিভাবে গ্রুপ নাম্বার বের করতে পারি? এটি বের করার উপায় হচ্ছে, অর্থাৎ গ্রুপ নাম্বার বের করার উপায় পি ব্লক মৌলের জন্য সেটি হচ্ছে এস ইলেকট্রন, অর্থাৎ এস উপস্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে তা, প্লাস পি ইলেকট্রন, অর্থাৎ পি উপস্তরে যে ইলেকট্রন রয়েছে তা, প্লাস 10। অর্থাৎ যদি কোনো একটি মৌল পি ব্লক মৌল হয় তাহলে আমরা এস উপস্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে
সেগুলো নিব, পি উপস্তরে যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো নিব এবং তার সাথে 10 যোগ করব। যেহেতু এটি তৃতীয় পর্যায়ের মৌল, এজন্য আমরা 3s উপস্তরের ইলেকট্রন সংখ্যাকে নিব। আমরা নিব যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, এজন্য আমরা পি উপস্তরের ইলেকট্রন সংখ্যাগুলোকে নিব, এগুলো যোগ করব এবং তার সাথে আরো 10 যোগ করব। অর্থাৎ আমরা পেয়ে গেলাম হচ্ছে তৃতীয় শক্তি স্তরের এস উপস্তরের ইলেকট্রন সংখ্যা, তৃতীয় শক্তি স্তরের পি উপস্তরের ইলেকট্রন সংখ্যা, তার সাথে 10 যোগ করলাম। আমি যদি আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখি, এটি হবে 2 প্লাস 3 প্লাস 10, অর্থাৎ পেয়ে গেলাম 15। এটি হচ্ছে ফসফরাসের গ্রুপ নাম্বার। ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায় এবং গ্রুপ 15 এর একটি মৌল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে দেখলাম এস ব্লক মৌলগুলোর জন্য আমরা কিভাবে অবস্থান বের করতে পারি। এবার আমরা দেখলাম ফসফরাস যেটি একটি পি ব্লক মৌল, তার জন্য আমরা কিভাবে অবস্থান বের করতে পারি। এস ব্লক মৌলগুলোর জন্য জাস্ট এস উপস্তরের ইলেকট্রন সংখ্যাই দেখতে হবে, আর পি ব্লক মৌলের জন্য আমাকে দেখতে হবে ওই শক্তি স্তরের এস উপস্তরের ইলেকট্রন সংখ্যা, পি উপস্তরের ইলেকট্রন সংখ্যা, তার সাথে আরো 10 যোগ করতে হবে। আলটিমেটলি আমরা পেয়ে যাব ওই মৌলের অ্যাকচুয়াল গ্রুপ নাম্বার। সো এক্স্যাক্টলি সবাই সালমান সালিহিন উত্তর সঠিক, বাকিরাও উত্তর ঠিক করেছো যে ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায় এবং গ্রুপ 15 এর একটি মৌল। আমাদের ফসফরাস শেষ, তাহলে আমরা চলে যাব হচ্ছে যেই মৌলটি আমাদের জানা নেই, আমরা মোটামুটি বাকি জিনিসগুলো আমাদের কম বেশি জানা আছে, আমরা যেই মৌলটি জানা নেই স্টেনাম, সেটি নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখার চেষ্টা করব স্টেনাম বা টিন তার জন্য পর্যায় সারণীতে অবস্থান কত। প্রথমেই আমাকে জানতে হবে যে স্টেনাম বা টিন এর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত। স্টেনামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 50। প্রথম কথা বলে রাখি, তোমাদের পরীক্ষার জন্য এটা এত বড় পারমাণবিক সংখ্যা দিয়ে প্রশ্ন আসবে না। তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যেটা আসতে পারে সেটা হচ্ছে 30 পারমাণবিক সংখ্যার যে মৌলটি, অর্থাৎ জিঙ্ক। এর বেশি তোমাদের কিন্তু দরকার নেই। তবুও যেহেতু আমরা শিখছি কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান বের করতে হয়, তাই আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি স্টেনামের আমরা কিভাবে বের করব পর্যায় সারণীতে অবস্থান। যখনই আমরা 50 পারমাণবিক সংখ্যার একটা ইলেকট্রন বিন্যাস করতে যাব, ইলেকট্রন বিন্যাসটা হবে এইরকম: 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তোমরা জানো যে কিভাবে আমরা এই কাজটি করে থাকি, একটি চার্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা করে থাকি। তোমরা হয়তোবা অনেকেই এরকম একটা জিনিস দেখেছো। আমরা এরকম একটি যদি সারণী করে নেই তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসটি ইজি হয়ে যাবে। তোমরা অনেকেই হয়তো এটা দেখেছো, কিন্তু কিভাবে এটা করতে হয় তোমরা জানো না। যেহেতু আমরা একটা প্রশ্ন পেয়েই গেলাম, আসো আমরা এটিও একটু বুঝে নেই, তাহলে আমাদের জন্য ইলেকট্রন বিন্যাস করতে সহজ হবে। এরপর আমরা পাবো 5s 5p 5d 5f 6s 6p 6d, এরপর হচ্ছে 7s 7p। আমরা এরকম যখন একটা কাজ করে ফেলবো তখন আমরা অ্যারো দিব, অর্থাৎ আমরা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন আমরা দিচ্ছি, আমরা জাস্ট তীর চিহ্ন দিয়ে যাব। তীর চিহ্ন দিলেই আমরা কিন্তু একটা ডিরেকশন পেয়ে যাব যে কার পর আমরা কাকে নিব। এরকম ভাবে আমাদের কিন্তু বাকি তীর চিহ্নগুলো দিতে হবে। অর্থাৎ সবার প্রথমে কে আসবে? সবার প্রথমে আসবে 1s, তারপর 2s, একই রকম ভাবে তারপর আসবে 2p, তারপর 3s, 3p, 4s। আসলে দেখো আমরা কিন্তু এইরকম ভাবেই নিচ্ছি 1s স্কয়ার 2s স্কয়ার, বা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। অর্থাৎ আমরা কিন্তু 3d10 এসে পড়েছি। 3d10 আসার পর আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে 4p তে। 4p তে 6টি ইলেকট্রন রয়েছে। আমাদের এই পর্যন্ত হয়েছে 36টি ইলেকট্রন। 4p এর পর আমরা চলে যাব হচ্ছে 5s এ। তাহলে 5s এ রয়েছে 2টি, অর্থাৎ হয়ে গেল আমাদের 38টি ইলেকট্রন। 38টি ইলেকট্রনের পর আমরা আবারও চলে যাব হচ্ছে 4d তে। 4d সেখানে রয়েছে 10টি ইলেকট্রন। 38 প্লাস 10 আমরা পেয়ে গেলাম মোট 48টি। যখন আমরা 48টি পেয়ে গেলাম, এরপর আমরা চলে যাব, যেহেতু আমাদের 50টি মোট ইলেকট্রন সংখ্যা, এই পর্যন্ত আমাদের 48টি ইলেকট্রন হয়ে গিয়েছে, এই জন্য আমরা চলে যাব এরপর 5p তে।
5p তে যেহেতু 48টি ইলেকট্রন হয়ে গিয়েছে, বাকি রয়েছে 2টি ইলেকট্রন, তার মানে আমাদের হচ্ছে 5p2। এটি হচ্ছে স্টেনাম এর ইলেকট্রন বিন্যাস। আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস দিয়ে দিলাম, এবার তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই স্টেনাম বা 10 এটি পর্যায় সারণীতে কোন পর্যায়, কোন গ্রুপের মৌল। আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো যে এই স্টেনাম পর্যায় সারণীতে কোন পর্যায় এবং কোন গ্রুপের মৌল। আমি জাস্ট তোমাকে একটা হিন্ট দিয়ে দিই, যেহেতু সর্বশেষ ইলেকট্রন পি উপস্তরে প্রবেশ করেছে, তাই এটি হচ্ছে একটি আমাদের যেহেতু পি উপস্তরে প্রবেশ করেছে এটি একটি পি ব্লক মৌল। যেহেতু পি উপস্তরে প্রবেশ করেছে আমাদের সর্বশেষ ইলেকট্রন, তাই স্টেনাম বা 10 এটি পি ব্লক মৌল। এবার তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। নাসিমা আক্তার বলেছে 5.2। শাহনেওয়াজ সুজান তুমি উত্তর করেছো পিরিয়ড 5 এবং গ্রুপ 14। আয়ান হোসেন বলেছেন 14p। মোহাম্মদ আব্দুল্লাহ বলেছো 5 নাম্বার পর্যায় 12 নাম্বার গ্রুপ। আসো তাহলে আমরা একটু দেখে নিই, আমরা আরেকবার একটু রিক্যাপ করি তো যে পি ব্লক মৌলের জন্য আমরা কিভাবে গ্রুপ নাম্বার বের করি। একটি ইনফরমেশন আমাদের জন্য সহজ, সেটি হচ্ছে পর্যায় নাম্বার। পর্যায় তো আমরা সঠিকভাবে বের করতেই পারি, যে এটি হচ্ছে যেহেতু নাম্বার 5 সবচেয়ে বড়, তাই সেটি হচ্ছে পঞ্চম পর্যায়ের মৌল। এই কথাটি সত্য এবং আমরা সবাই খুব সহজে বের করতে পারি। যখনই গ্রুপের দিকে আসব তখন কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে এটি কোন ব্লক মৌল। এটি হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের জন্য আমরা নেই হচ্ছে ওই শক্তি স্তরের এস উপস্তরের ইলেকট্রন, আমরা নেই হচ্ছে ওই শক্তি স্তরের পি উপস্তরের ইলেকট্রন, এবং তার সাথে কিন্তু আমরা 10 যোগ করি। এবার জাস্ট একটু চিন্তা করো, এখানে আমার পর্যায় সংখ্যা হচ্ছে 5, তাহলে আমি নিব হচ্ছে 5s এর ইলেকট্রন, আমি নিব হচ্ছে 5p এর ইলেকট্রন এবং তার সাথে 10 যোগ করব। তাহলে 5s এর ইলেকট্রন হচ্ছে 2টি, 5p এর ইলেকট্রন হচ্ছে 2টি, তার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে যোগফলটি হয় কিন্তু 14। অর্থাৎ স্টেনাম বা 10 এটি পর্যায় সারণীতে পঞ্চম পর্যায় এবং 14 নাম্বার গ্রুপের মৌল। সুতরাং বুঝতেই পারছো যে আমরা কিভাবে পর্যায় সারণীতে কোন একটি মৌলের অবস্থান বের করি। সুতরাং যাদের উত্তরটি হয়নি, আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তরটি কেন হবে 5 এবং 14 এবং কিভাবে হবে। সো আশা করি যদি এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আসে, তাহলে ইলেকট্রন বিন্যাস করে তোমরা বের করতে পারবে সেটি পর্যায় সারণীতে কোন পর্যায় এবং কোন গ্রুপে অবস্থান করছে। আমাদের রয়েছে আর 2টি ব্লক, একটি হচ্ছে ডি ব্লক আর একটা হচ্ছে এফ ব্লক। ডি ব্লকটা আমরা এখন শিখবো, আর এফ ব্লক একেবারে পানির মতো সহজ। আমরা জাস্ট একটা ইনফরমেশন জানবো, তাহলে আমাদের এফ ব্লক মৌল কিন্তু হয়ে যাবে। আমরা চলে আসি একটি ডি ব্লক মৌলের দিকে, যেটি হচ্ছে আমাদের ক্যালসিয়াম হয়ে গিয়েছে, টিন হয়ে গিয়েছে, ফসফরাস হয়ে গিয়েছে। আমরা দেখবো হচ্ছে এবার ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে একটি ডি ব্লক মৌল। আসো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে তার অবস্থান বের করি। প্রথমেই ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে 24। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। আমরা জানি 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসের কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, রাইট? যে যদি অর্ধপূর্ণার্থের চেয়ে 1 কম হয় বা পূর্ণতার চেয়ে 1 কম হয়, তাহলে 4s উপস্তর থেকে একটি ইলেকট্রন চলে যাবে হচ্ছে ওই ডি উপস্তরে এবং তাকে অর্ধপূর্ণ বা পূর্ণ করবে, যার কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এইরকম। এবং কপার, যেটি হচ্ছে কপার 29, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে হয় হচ্ছে 4s1 এবং 3d10। এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। এই দুইটি হচ্ছে ডি অরবিটালে অর্থাৎ ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আশা করি তোমরা এই বিষয়টি জানো এবং আমাদের আগের লাইভ ক্লাসগুলোতে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ যেখানে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম একেবারে প্রথম লাইভ ক্লাসে, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা দেখার চেষ্টা করব এই ক্রোমিয়ামের
ইলেকট্রন বিন্যাসে আমরা পেরে গেলাম, সেখান থেকে আমরা দেখব পর্যায় সারণীতে তার অবস্থানটা কোথায়। আমরা যদি বলি প্রথমে পর্যায়ের কথা বলি, একেবারে সহজ, আমরা জাস্ট দেখব হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে বড় সংখ্যা 4, সুতরাং এটি হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। আমরা যদি গ্রুপ দেখতে চাই কথার ঠিক আগের মতো, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই ক্রোমিয়ামটি কোন ব্লক মৌল। যেহেতু সর্বশেষ ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করছে, এটি একটি ডি ব্লক মৌল। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি ডি উপস্তরে প্রবেশ করছে, সেহেতু এটি একটি ডি ব্লক মৌল। এবার ডি ব্লক মৌলের জন্য আমরা গ্রুপ কিভাবে বের করি? প্রথম কথা হচ্ছে ডি ব্লক মৌলের জন্য আমরা যত নাম্বার পর্যায়, সেই পর্যায়ের আমরা এস উপস্তরের ইলেকট্রন নেই, তার সাথে আমরা তার আগের শক্তি স্তরের ডি উপস্তরের ইলেকট্রন নেই। আমি আবারও বলছি, খুব ভালো করে শুনবে। সেটি হচ্ছে যত নাম্বার পর্যায়ের মৌল, সেই পর্যায়ের এস উপস্তরের ইলেকট্রন সংখ্যা নেই, তার সাথে যোগ করি হচ্ছে ওই শক্তি স্তরের ঠিক আগের শক্তি স্তরের ডি উপস্তরের ইলেকট্রন সংখ্যা, এবং এই দুইটির যোগফলই হচ্ছে গ্রুপ নাম্বার। যেমন আমরা যদি এই এক্সাম্পলটির দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে এস উপস্তরে, অর্থাৎ যেহেতু চতুর্থ পর্যায়ে 4s উপস্তরে ইলেকট্রন রয়েছে একটি, এবং n-1 অর্থাৎ 4-1 অর্থাৎ 3d উপস্তরে ইলেকট্রন রয়েছে মোট 5টি, যোগফল হচ্ছে 6। সুতরাং ক্রোমিয়াম পর্যায় সারণীতে চতুর্থ পর্যায় এবং ষষ্ঠ গ্রুপের মৌল। তোমরা যদি কারো কাছে পর্যায় সারণী সামনে থাকে, তোমরা কিন্তু মিলিয়ে দেখতে পারো যে ক্রোমিয়াম হচ্ছে পর্যায় সারণীতে চতুর্থ পর্যায় এবং গ্রুপ 6 এর মৌল। আমি দেখতে পাচ্ছি সালমান সালেহিন, তাসনিম সারা, তারপর শাহনেওয়াজ সুজান, তোমরা সঠিক উত্তর করছো যে আসলেই তা, যে আমরা পর্যায় বের করে ফেলবো। গ্রুপ বের করার সময় আমাকে প্রথমেই বের করতে হবে ডি ব্লক মৌল, পি ব্লক মৌল নাকি এস ব্লক মৌল। এস ব্লক মৌল সবার আগে আমরা শিখে এসেছি, পি ব্লক মৌল আমরা শিখে ফেলেছি, এখন আমরা শিখলাম ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা বের করার উপায় হচ্ছে ওই শক্তি স্তরের এস উপস্তরের ইলেকট্রন বিন্যাস, ঠিক তার আগের শক্তি স্তরের ডি উপস্তরের ইলেকট্রন, এই দুইয়ের যোগফলই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা, অর্থাৎ ক্রোমিয়াম চতুর্থ পর্যায় এবং গ্রুপ 6 এর একটি মৌল। এই পর্যন্ত আমরা দেখে ফেললাম। আমরা এবার অংশগুলো চলে গেল, আমরা লাস্ট যেটি শিখবো সেটি হচ্ছে সেরিয়াম। সেরিয়াম হচ্ছে 58 এবং প্রথমে বলে রাখি এটি একটি এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল। সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সবচেয়ে বড় যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে 6। তার মানে প্রথমেই বোঝা যাচ্ছে যে সেরিয়াম হচ্ছে ষষ্ঠ পর্যায়ের মৌল। এটি আমাদের জন্য সহজ, কিন্তু প্রশ্ন হচ্ছে সেরিয়াম এর গ্রুপ নাম্বার কত? আমার প্রশ্ন হচ্ছে সেরিয়ামের গ্রুপ কত? তোমরা কি আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবে যে তোমাদের কি মনে হয় সেরিয়ামের গ্রুপ সংখ্যা কত? আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো। তাহলে আমরা জানতে চাচ্ছি যে সেরিয়ামের গ্রুপ সংখ্যা কত। সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করে ফেলি, আমরা সবচেয়ে বড় যে সংখ্যাটি পাই সেটা হচ্ছে 6, কিন্তু সেরিয়ামের গ্রুপ নাম্বার কত? সেরিয়ামের গ্রুপ সংখ্যা বের করার খুব সহজ একটি উপায় হচ্ছে এটি এফ ব্লক মৌল, আর যত ধরনের এফ ব্লক মৌল আছে তাদের গ্রুপ একটাই। যত ধরনের এফ ব্লক মৌল রয়েছে তাদের গ্রুপ মাত্র একটি, আর সেটি হচ্ছে গ্রুপ 3। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যত ধরনের এফ ব্লক মৌল সেগুলো কোন গ্রুপের মৌল। আমাদের যত এফ ব্লক মৌল রয়েছে তাদের গ্রুপ কোনটি? তাদের গ্রুপ হচ্ছে গ্রুপ 3। যত এফ ব্লক মৌল পাবা, অর্থাৎ তোমরা যদি চলে যাও হচ্ছে আমাদের পর্যায় সারণীর নিচের দিকে, সেখানে দেখবে মোট 27টি এফ ব্লক মৌল রয়েছে। এই 27টি এফ ব্লক মৌলেরই গ্রুপ হচ্ছে গ্রুপ 3, তারা সবাই গ্রুপ 3 এর মৌল। সুতরাং আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা
পর্যায় সারণীতে কোনো একটি মৌলের অবস্থান বের করব। আমরা জানি এস ব্লক মৌলের অবস্থান বের করতে পারি, আমরা পি ব্লক মৌলের অবস্থান বের করতে পারি, আমরা ডি ব্লক মৌলের অবস্থান বের করতে পারি, এবং সবশেষে আমরা দেখলাম যদি কোনো একটি মৌল এফ ব্লক মৌল হয় তাহলে তার গ্রুপ নাম্বার হচ্ছে গ্রুপ 3। এবং 27টি এফ ব্লক মৌল রয়েছে, 27টি এফ ব্লক মৌলেরই গ্রুপ হচ্ছে গ্রুপ 3। আর পর্যায় সংখ্যা তো আমরা খুব সহজে বের করতেই পারি, যে সবচেয়ে বড় যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে তার পর্যায় সংখ্যা। এর মাধ্যমে আমরা কিন্তু মোটামুটি আমাদের পর্যায় সারণীর যে আলোচনা সেটি শেষ করলাম। বাকি যে আলোচনা তোমরা মোটামুটি সবাই জানো, যে যোজ্যতা ইলেকট্রন সেটি হচ্ছে পর্যায় কোন একটি মৌলের সর্বশেষ যে শক্তির স্তর রয়েছে তার যে ইলেকট্রন গুলো সেগুলি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যেমন আমরা কিন্তু এই আলোচনাগুলো যোজ্যতা ইলেকট্রন, অষ্টক এবং 2 এর নিয়ম এই জিনিসগুলো জানি, রাইট? সুতরাং আমরা মোটামুটি পর্যায় সারণীর আলোচনা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসটি, আমরা বাকি যে টপিক গুলো রয়েছে সেগুলো নিয়ে 9টার ক্লাসে মোটামুটি প্রথমের দিকে আলোচনা করব, এবং তার সাথে তোমরা তোমাদের যে প্রবলেম গুলো আমাকে জানিয়েছো সেগুলো নিয়েও আলোচনা করব আমাদের 9টার ক্লাসে। আজকের 7টার ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি কিন্তু 9টার ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সুতরাং 9টার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং 9টার ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে, সেখানে আমরা কিন্তু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। সো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।